আজ আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের মোস্ট পপুলার নীলাভূমি শ্রীমঙ্গল নিয়ে। দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন কমলাপুর রেলওয়ে। আমাদের ট্রেনটির ছাড়ার কথা ছিল 11:45 ট্রেনটি ঠিক টাইমে না ছাড়াই আমাদের ট্রেনটি ছেড়েছে 2:45। তাই আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের ভিতর কি পরিমাণ ভিড়। আর এদিকে আমার বন্ধুরা ট্রেনে না উঠতেই তারা ঘুমিয়ে পড়েছে, কারণ রাত 2:45 ট্রেন ছাড়ার কারণে আমার বন্ধুরা সবাই ক্লান্ত ছিল। সারাদিন তারা ঘুমিয়ে না থাকার কারণে তার ট্রেনের ভিতরে ঘুমিয়ে পড়ল। তখন আমিও ক্যামেরা বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। ভোরের সেই সূর্যর রশ্মি আমার চোখে লাগছে। সৌন্দর্য উপভোগ করার জন্য আমি ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে থাকি। দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালের সেই আবহাওয়া উপভোগ করতে থাকি। আর এদিকে দেখতে পাচ্ছে আমার বন্ধু ট্রেনের জানলা দিয়ে উঁকি দিয়ে দেখছে সেই সকালের হিমেল হাওয়া, যেন অনেক মুগ্ধকর সেই সকালের বাতাস। যদি আপনারা কখনো শ্রীমঙ্গল ভ্রমণে আসেন তাহলে অবশ্যই ট্রেনের জানলা দিয়ে সকালের আবহাওয়া নেবেন। আর এদিকেই দেখতে পাচ্ছেন শ্রীমঙ্গলের সেই চা বাগানের উঁচু উঁচু টিলা। এই উঁচু উঁচু টিলাগুলো দেখতে দেখতে কখন যেন শ্রীমঙ্গল এসে পৌঁছেছে নিজেও জানি না। এইভাবেই আমাদের শেষ হয় ট্রেন যাত্রা। শ্রীমঙ্গল রেল স্টেশনে নেমে আমরা প্রথমেই ভাড়া করি সিএনজি ভাড়া করে আমরা পাঞ্চি হোটেলের সামনে যাই। পাঞ্চি হোটেলে আমরা সকালে নাস্তা সেরে নেব। এদিকে তো আপনারা দেখতেই পারছেন আমার বন্ধুরা সিএনজিতে উঠে লাফালাফি করছে। আর এদিকে আমার এক বন্ধু তাদের লাফালাফি দেখে আমার এক বন্ধু গান বলা শুরু করলো। তাহলে গানটি শোনেন আপনারা। মায়া লাগাইছে কেমনে ভুলিব আমি, কেমনে ভুলিব আমি, বাঁচি না তার ছাড়া। আমি ফুল বন্ধু ফুলের ভোমরা সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভোমরা। আসলে আমাদের ভ্রমণটা ছিল খুব আনন্দময় এক ভ্রমণ। কখনো যদি বন্ধু বান্ধবের সাথে ভ্রমণে আসেন তাহলে আনন্দটা উপভোগ করতে পারবেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাঞ্চি রেস্টুরেন্টের সামনে। আর এখানে আমরা সকালে নাস্তা সেরে আমরা চাঁদের গাড়িতে উঠব, তাই আমরা ঝটপট নাস্তা সেরে নিয়ে নিলাম। চারপাশে ছড়িয়ে থাকা সবুজ বাগান আর শান্ত সকাল, আর চাঁদের গাড়ি ছাদে দাঁড়িয়ে সামনে এগিয়ে ছোটা। প্রকৃতির এমন সৌন্দর্য আর ভিন্ন রকম অভিজ্ঞতা আমাদের মনে এক আলাদা চাপ বয়। আর এইভাবেই ছুটে চলছে আমাদের চাঁদের গাড়িটি। চারপাশে যেন সবুজের গালিচা মোড়ানো সেই সবুজ চা বাগান। আর আমরা রাবার বাগানে পৌঁছা মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা রাবার বাগানের দিকে ছুটে চলছে, যেন সেই সৌন্দর্যের রাবার বাগান দেখতে অপরূপ সৌন্দর্য। সত্যি কখনো যদি না আসেন তাহলে বলে বোঝাতে পারবো না যে শ্রীমঙ্গলের সেই রাবার বাগান কত সৌন্দর্য।
আর আমরা এদিকে দেখতে পারছি রাবার বাগান থেকে, রাবার গাছ থেকে গাছগুলো কেটে কেটে রাবার বের করছে। তারা পাহাড়ি মানুষ কত কষ্টে থাকে। আর আমি এই সৌন্দর্যের মাঝে হেঁটে হেঁটে ভিডিও করতে লাগলাম। আর এই সৌন্দর্যের মাঝে ভিডিও করতে আমার অনেক ভালো লাগছে। নূরজাহান চা বাগানে পৌঁছে আমরা মুগ্ধ হয়ে যাই। তাই সবাই নিজেদের ব্যাগ গাড়িতে রেখেই হাঁটা শুরু করে চা বাগানের দিকে। দুই পাশে সবুজের সমুদ্র আর মাঝখানে সরু পথ দিয়েই এগিয়ে যাচ্ছি কোনো রূপকথার পথেই। আর চা বাগানে পা রাখতেই চোখে পড়ে সারি সারি চা বাগান আর ছোট ছোট টিলা। নূরজাহান টি গার্ডেনে কিছু সময় কাটিয়ে আমরা ছুটে চলি মাধবপুর লেকের দিকে। তাই তো তারা মেঘ শুয়ে দেখার পাশাপাশি সেলফি তুলতে ব্যস্ত। মাধবপুর লেকে পৌঁছে দেখতে পারছি সারি সারি আনারস। আর এখান থেকে আনারস খাবো না তা তো আর হতে পারে না, পাহাড়ি আনারস বলেই কথা। তাই একটা আনারস নিয়ে খাওয়া শুরু করলাম। সত্যি আনারসটা খুব মজার ছিল আর মিষ্টি, অসাধারণ সুস্বাদু ছিল। আপনারা যখন মাধবপুর লেকে আসবেন অবশ্যই আনারস খাবেন, নয় পাহাড়ি অঞ্চলের একটা ফল মিস করে ফেলবেন। খাওয়া শেষ হলে আমরা মাধবপুর লেকের দিকে রওনা হই। দেখতেই পাচ্ছেন আমার বন্ধুরা হেঁটে হেঁটে যাচ্ছে মাধবপুর লেকের দিকে। এই লেকটি 1965 সালে একটি বাঁধ দিয়ে পানি জমিয়ে তৈরি করা হয়। মাধবপুর লেক জুড়ে ছোট ছোট চা বাগান, ছোট ছোট টিলা। এই লেকটি মানুষের চোখ জুড়িয়ে দেওয়ার মতন একটি লেক। কাল 9টা বাজে আমরা রওনা হই জাতীয় উদ্যান লাউয়াছড়া লেকের দিকে।
সকাল 10টা বাজে আমরা পৌঁছে যাই লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এখান থেকে আমরা টিকিট নিয়ে নিই, জন প্রতি টিকিটের মূল্য পড়বে 150 টাকা করে। তাই আমরা 10 জন ছিলাম, আমরা 10টা টিকিট কেটে নিয়েছি আর টিকিট নিয়েই আমরা ভিতরে ঢুকি। লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও সংরক্ষিত বনাঞ্চল। প্রায় 1200 সেক্টর আয়তনের এই বন জঙ্গলটি, এই বনের প্রতিটি প্রান্ত যেন প্রকৃতির এক নিখুঁত শিল্পকর্ম। বিচিত্র গাছগাছালি, হরেক রকম পাখি আর বন্যপ্রাণী ভরপুর লাউয়াছড়াকে প্রকৃতির জাদুঘর বলা হলেও কম হবে না। আর এই বনের আশেপাশে চোখে পড়ে অনেক বানর, আর এই বানর ছোট বড় সন্তানদের সাথেও খেলা করে। বানরদের সাথে কিছু সময় কাটানোর পরে আমরা ভিতর দিকে রওনা হই খাসিয়াপল্লীর উদ্দেশ্যে। এই পল্লীটি লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে একটু ভিতরের দিকে, তাই প্রথমবার গেলে লোকাল গাইড নিয়ে যাবেন। আর এখানে আমরা গাইড ছাড়াই গিয়েছিলাম। বনের গভীরতা পেরিয়ে যখন খাসিয়াপল্লীতে পৌঁছাই, মনে হলো যে গাছপালায় ঘেরা যেন এক স্বপ্নের গ্রামে ঢুকে পড়েছি। এখানে অনেকক্ষণ সময় কাটানোর পরে আমরা চলে যাই আমাদের শেষ গন্তব্য বধ্যভূমি 71-এ। দুপুর 3টা 30 মিনিটে পৌঁছে যায় বধ্যভূমি 71-এ। আর পার্কের ভিতরে রয়েছে একটি স্মৃতি স্তম্ভ, আর একটি রয়েছে অপরূপ সৌন্দর্য এক ব্রিজ। সেখানে আমরা অনেকক্ষণ সময় কাটাই, আর আমার বন্ধুরা সেখানে সেলফি তুলতে ব্যস্ত, কারণ আমাদের এখানেই শেষ গন্তব্য। আর পার্কের ভিতরে দেখতে পারবেন ছোট্টখাটো একটি রেস্টুরেন্ট, আর এখান থেকে আমরা 7 রঙের চা খেয়ে নেই। চা খেয়ে আমরা রওনা দিই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আল্লাহ হাফেজ। এই পর্যন্ত ভালো থাকবেন।